আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বিসিএস প্রিলিমিনারির গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো আমরা যেভাবে সমাধান করব সেটা হচ্ছে আমরা আজকে 40তম বিসিএসে যে সকল গাণিতিক সমস্যা এসেছিল প্রিলিমিনারির, সেই গাণিতিক সমস্যাগুলো আজকে আমরা সমাধান করব সহজ পদ্ধতিতে, যাতে পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার না করে বা কোনো রকম অল্প ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে হিসাবটা করা যায়, আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে আমরা উত্তরগুলো করতে পারি। তো আমরা শুরু করছি। আমাদের প্রথম কোশ্চেনটি হচ্ছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা? যে চারটা অপশন দেয়া আছে এই অপশন থেকে আমাদেরকে অমূলদ সংখ্যা বের করতে হবে। প্রথম অপশনটিকে আমরা দেখি। এখানে আছে 0.4, উপরে আছে পৌনঃপুনিক। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার শর্ত অনুযায়ী দশমিকের পরে কোনো সংখ্যা যদি পৌনঃপুনিক হয় তাহলে সেটা অবশ্যই মূলদ সংখ্যা। তাহলে আমাদের 0.4 পৌনঃপুনিক, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। নাম্বার খ, তাহলে এটা আমাদের উত্তর না। নাম্বার খ হচ্ছে √9। কোনো বর্গমূলের মূল যদি বর্গমূল করার পরে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে মূল যদি কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা একটি মূলদ সংখ্যা। তাহলে 9 এর বর্গমূল করলে এটার মূল হবে 3, সুতরাং এটাও একটা মূলদ সংখ্যা, সুতরাং এটা আমাদের আনসার নয়। 5.639, এই সংখ্যাটাকে যদি আমরা এলাবোরেট করি তাহলে এটা এভাবে আসবে 5.639 দ্যাট মিনস এটার সাথে মিল করে কোনো দশমিকের পরে যদি পৌনঃপুনিক থাকে তাহলে সেটি একটি মূলদ সংখ্যা, সুতরাং এটিও মূলদ সংখ্যা, সুতরাং এটিও আমাদের উত্তর না। এখন আমাদের লাস্ট একটা অপশন আছে, আমরা দেখি এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। আমরা এটাকে খুব সহজ হিসাব করতে পারি, আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। √27 কে লেখা যায় 3 × 9। √48 কে লেখা যায় √3 × 16। তাহলে এটাকে যদি আমরা মানটা বের করি তাহলে আমরা দেখি √3 × √9 √16, দ্যাট মিনস রেজাল্টটা হয় 3/4। আমরা জানি কোন সংখ্যা ভগ্নাংশ যদি হয় সেটা প্রকৃত ভগ্নাংশ হোক অপ্রকৃত ভগ্নাংশ হোক সেটা একটা মূলদ সংখ্যা। তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে কি একটা মূলদ সংখ্যা, তাহলে এটা আমাদের উত্তর না। অ্যাকচুয়ালি অমূলদ সংখ্যা এখানে এখানে অপশনগুলোতে কোনো অমূলদ সংখ্যা দেয়া নেই, এটার কোনো আনসার নাই। পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন আসে এখানে কোনোটাই আনসার করা যাবে না, এটা ফাঁকা থাকবে। আর যদি ভুল কোনোটা আনসার করে দেন তাহলে সমস্যা নেই, পিএসসি হয়তো যেটা করবে এটাকে সবাইকে মার্ক দিয়ে দিবে, অথবা টোটাল যে 200 নাম্বারের কোশ্চেন থাকবে সেখান থেকে এই কোশ্চেনটা বাদ দিয়ে 199 ধরে হিসাব করবে। আচ্ছা, আমরা আমাদের দ্বিতীয় সমস্যাটা দেখি। নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3 ও 4 অবশিষ্ট থাকে? এখানে আমাদের একটা সুবিধা হচ্ছে আমাদের আনসারগুলো দেয়া আছে। আমরা রিভার্স পদ্ধতিতে যদি করি, আনসার থেকে যদি টেস্ট করে দেখি যে আমাদের এখানকার সঠিক উত্তর কোনটি, তাহলে আমরা যেভাবে করতে পারি, আমরা সব সময় এরকম অঙ্ক যদি দেয়া থাকে সবচেয়ে বড় সংখ্যাটাকে বাছাই করব, বড় সংখ্যাটিকে বাছাই করে সেই সংখ্যাটি দিয়ে এগুলোকে ভাগ করে দেখব। এখন বলা আছে শর্তে যদি 6 দ্বারা ভাগ করা হয় তাহলে অবশিষ্ট থাকবে 4। তাহলে 6 দ্বারা আমি সবগুলোকে ভাগ করি, যেটা 4 অবশিষ্ট থাকবে সেটাই আমার আনসার। ওকে, তাহলে 6 দ্বারা আমি যদি 48 কে ভাগ করি তাহলে 6 8 48, একেবারে কোনো ভাগশেষ নেই। 54 কে যদি করি 6 9 54, কোনো ভাগশেষ নেই। 58 কে যদি করি তাহলে 6 9
54 প্লাস 4। আমাদের শর্তে কি ছিল? 6 দ্বারা ভাগ করার পরে 4 অবশিষ্ট থাকবে। সুতরাং দেখা যাচ্ছে 58কে 6 দ্বারা ভাগ করার পরে 4 অবশিষ্ট থাকছে। এখন আমরা এটাকে টেস্ট করে দেখি 6 10 60। সুতরাং এটাও না। এখন আপনি বলতে পারেন যে দুইটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে আমি সবচেয়ে বড়টাকে নিব কেন, সবচেয়ে ছোটটাকে নিলে প্রবলেম কি? নো প্রবলেম, কোনো প্রবলেম নাই। আমি বড়টাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে আমি যদি 6কে বেছে নেই তাহলে আমাকে 6 এর ঘরের যে নামতাটা পড়তে হবে সেটা 6.60 এই পর্যন্ত পড়লে আমার হয়ে যাবে। আর যদি আমি 3কে বেছে নেই তাহলে 3 20 60। সুতরাং আমাকে এই 18 19 20 এর ঘরের 3 এর নামতা পড়তে হবে। সেই জটিলতা এড়ানোর জন্য আমরা সবচেয়ে বড় সংখ্যাটা নেব। এখন আপনি বলতে পারেন যে এটা যদি 56 হতো, এই 54 জায়গায় যদি এটা 56 হতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা 6 দ্বারা ভাগ করে দেখতাম। 6 দ্বারা ভাগ করলে 6 9 54 হতো আর প্লাস থাকতো 2। তাহলে আমাদের শর্তে মিলে নাই। 6 দ্বারা ভাগ করার পরে 4 অবশিষ্ট থাকার কথা, আমাদের এখানে 6 দ্বারা ভাগ করার পরে অবশিষ্ট থাকছে 2। সুতরাং এটা হবে না। তাহলে আপনারা যেটা করবেন, এই ধরনের অঙ্ক আসলে এইভাবে আপনারা যদি সাধারণ যে নিয়মে আমরা অঙ্কগুলো সমাধান করি সেই নিয়ম যদি আপনারা পরীক্ষার হলে, বিসিএস পরীক্ষার হলে যদি অ্যাপ্লাই করতে যান, আপনারা কিন্তু টাইম এর মধ্যে শেষ করতে পারবেন না। সুতরাং পরীক্ষার হলে অবশ্যই আপনাকে শর্টকাট নিয়ম ফলো করতে হবে। 3 নম্বর অঙ্কটা, ফণীর ও তপনের আয়ের অনুপাত 4:3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। ফণীরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? তাহলে আমরা দেখতেছি যে ফণীর এবং তপনের আয় অনুপাত হচ্ছে এটা। আমরা আরো একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে ফণীরের অনুপাত হচ্ছে 4, ফণীরের আয় হচ্ছে 120 টাকা। অর্থাৎ এই 4 এবং 3 এর মধ্যে একটা কমন নাম্বার আছে, সেই নাম্বারটা আমরা ফার্স্ট বের করব। সেই নাম্বারটা পাওয়া যাবে ফণীরের আয় থেকে। ফণীরের অনুপাত হচ্ছে 4, তার আয় হচ্ছে 120। তাহলে 4 দিয়ে যদি 120কে আমি ভাগ করি তাহলে আমার সেই কমন সংখ্যাটা পাওয়া যাবে। সেই সংখ্যাটা দিয়ে 4 গুণ করলে 120 হবে, 3 গুণ করলে তপনের আয়টা পেয়ে যাব। তা আমি দেখি 4 দিয়ে যদি 120কে ভাগ করি তাহলে আমি কত পাই? আমি পাই 30। তাহলে এই দুইটা অনুপাতের মধ্যে যে কমন ফ্যাক্টরটা রয়েছে সেটা হচ্ছে 30। তাহলে এই 30 দিয়ে আমি কি করব? 3কে গুণ করব। কেন গুণ করব? কারণ রবিনের আয়টা 120 টাকা দেয়া আছে, অনুপাত আকারেও দেয়া আছে। তপনের আয়টা শুধুমাত্র অনুপাত আকারে দেয়া আছে, মূল টাকাটা দেয়া নেই। সুতরাং আমি যদি এই দুটোর মধ্য থেকে যে ফ্যাক্টরটা বের করলাম 30 দিয়ে যদি আমি 3কে গুণ করি তাহলে আমি তপনের টাকাটা পেয়ে যাব। তাহলে আমি 30 দিয়ে 3কে গুণ করলে আমি তপনের টাকাটা পাচ্ছি। কত পাচ্ছি? 90 টাকা। এখন আমাকে ফাইনালি বের করতে হবে রবিনের আয়। রবিনের একটা অনুপাত দেয়া আছে তপনের সাথে, তপনের আয়টা কিন্তু আমি পেয়ে গেলাম। এখন এই 90 টাকা হচ্ছে তপনের আয়, আর এখানে তপনের অনুপাত হচ্ছে 5। আবার আমি সেম কায়দায় একইভাবে এই 90কে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে আমি পাবো কত? 18। এখন এই 18 হচ্ছে এই 5:4 এর মধ্যে কমন ফ্যাক্টর। এই 18 দিয়ে যদি আমি 4কে গুণ করি তাহলে আমি কার পাবো? রবিনের টাকাটা পাবো। 18 × 4 সমান 72। শর্টকাট
যাতে কাগজ কলম বা ক্যালকুলেটর ইউজের পরিবর্তে মৌখিকভাবে হিসাব করে আমি বের করতে পারি তপনের রবিনের যে অনুপাতটা সেটা থেকে আমরা ফাইনালি রবিনের আয়টা পেয়ে যাব। তাহলে আমাদের উত্তর হবে কত? আমাদের উত্তর হবে 72, দ্যাট মিন্স গ। পরের অঙ্কটা 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে। এই 558 টাকা কিন্তু সুদে আসলে। তাহলে আমাদের এখানে আসল কত? আসল হচ্ছে এটা, এটাকে ধরি আমি পি। এখন আমরা বের করব কত বছরে, এটি হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা কত বছরে এত টাকা পাবো। এখানে আমি দুইটা জিনিস বের করব। একটা হচ্ছে এখানে আমার সুদ কত আছে, কারণ হচ্ছে এটা আমার সুদ এবং আসল মিলে। তাহলে এখানে সুদ কত আছে, আমি যদি এই সুদ আসল থেকে সুদটাকে বাদ দিয়ে দেই তাহলে আমি পেয়ে যাব সুদ। তাহলে আমি 558 থেকে 450 বাদ দিলাম, 108 টাকা। এই 108 টাকা হচ্ছে যে বছরটা আমরা এখনো জানি না সেই বছরের সুদ। এটা হচ্ছে সেই বছরের সুদ। এখন আমরা যেটা করব, 1 বছরের সুদ বের করব। তাহলে আমরা 1 বছরের সুদ যদি পেয়ে যাই তাহলে আমরা এত টাকায় কত বছরের সুদ হয় সেই বছরটা পেয়ে যাব। তাহলে 1 বছরের সুদ আমি কিভাবে পাবো? আমি কম্পাউন্ড সুদ কষা অঙ্কের জন্য দুইটা বেসিক সূত্র আছে, এর থেকে শাখা প্রশাখা অনেক সূত্র আছে। বেসিক সূত্র দুইটার মধ্যে একটা হচ্ছে সরল সুদের জন্য আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের জন্য। তাহলে চক্রবৃদ্ধি সুদের জন্য যে সূত্রটা, সেই সূত্রটা আমরা একটু দেখি। সি সমান পি ইন্টু অন প্লাস আর পাওয়ার এন। আমি যদি চক্রবৃদ্ধিটা বের করতে যাই তাহলে আমাকে যেটা করতে হবে, আমার পি আসল আছে 450 টাকা, 450। আমার সুদের হার আছে 6%, 6/100। আমি কত বছরের সুদ বের করব? আমি প্রথমে 1 বছরের সুদ বের করব, কারণ আমার যত বছরের সুদ আমি হিসাব করতে যাচ্ছি সেই সুদটা আমার দেয়া আছে। 1 বছরের সুদটা বের করতে পারলেই আমি ওই সুদ দিয়ে এটাকে, এই 108কে আমার 1 বছরের সুদ দিয়ে ভাগ দিলে আমি কত বছর সেটা পেয়ে যাব। তাহলে এখানে 1 দিলাম বা না দিলাম কোনো সমস্যা নেই। তাহলে আমার এখানে থাকলো কি 450 গুণ নিচে 100 উপরে 106। এটা কাটলাম, 5 দুগুণে 10, 5 9 45। 2 এর সাথে 106 কাটলে পাবো আমরা 53। 53 ইন্টু 9। তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে 1 বছরের সুদ দাঁড়াচ্ছে 53 ইন্টু 9। আমরা পেলাম 477 টাকা। এই 477 টাকা হচ্ছে 1 বছর শেষে সুদ আসল। তাহলে এখান থেকে আমি আসলটা বিয়োগ করে দেই। আসলটা হচ্ছে 450, তাহলে আমার কত থাকবে? 27 টাকা। এখন আমি দেখতে পাচ্ছি আমার একটা নির্দিষ্ট সময় পরে, নির্দিষ্ট বছর পরে মোট সুদ আসছে 108 টাকা, আর আমার 1 বছরের সুদ হচ্ছে 27 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি 27 টাকা যদি 1 বছরের সুদ হয়, এত টাকা কত বছরের সুদ হবে? 108কে 27 দিয়ে আমরা ভাগ করে দিই। ভাগ করে দিলে কত পাওয়া যাবে? পাওয়া যাবে 4।
তাহলে আমাদের উত্তর হচ্ছে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যা দিয়ে ক্রয় করা হয়েছিল তার থেকে 12% কমে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। আমাদের দুইটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সে 12% ক্ষতিতে বিক্রয় করলে এবং ক্ষতিতে বিক্রয় করার পরিবর্তে সে যদি 8% লাভ করতো তাহলে তার 1200 টাকা বিক্রয় মূল্য বেশি হতো। তাহলে আমরা দেখি 12% ক্ষতিতে সে যদি বিক্রয় না করে শুধু ক্রয় মূল্যে যদি বিক্রয় করতো তাহলে তার শতকরা 12 টাকা থেকে যেত। যে টাকাটা ক্ষতিতে বিক্রয় করেছে যদি ক্ষতিতে বিক্রয় না করে যে টাকায় সে কিনেছে সে টাকায় যদি বিক্রি করতো তাহলে তার 12 টাকা থেকে যেত। তাহলে আমরা যদি বলি যে ওটার ক্রয় মূল্য x ছিল তাহলে আমাদের সমান সমানে যদি বিক্রি করতাম লস না দিয়ে তাহলে আমাদের কত থাকতো? 12x% টাকা থেকে যেত। এটা হচ্ছে সমান সমানে বিক্রি করলে। কিন্তু আমাদের ফ্যাক্টরটা হচ্ছে সমান সমান না, আমরা 8% লাভ করব। লাভ যদি করতে হতো তাহলে 1200 টাকা বেশি পাওয়া যেত। তাহলে যদি 8% লাভ করি তাহলে এটার সাথে যুক্ত হবে 8x% সমান সমান 20% x বা 20x% যেটাই হোক। তাহলে 12% ক্ষতিতে বিক্রয় না করে 8% লাভে যদি বিক্রয় করতাম তাহলে আমাদের এত টাকা আমরা পেতাম, এত টাকা বেশি পেতাম, মানে হচ্ছে 1200 টাকা বেশি পেতাম। তাহলে 20/100x সমান সমান 1200। কারণ হচ্ছে এই টাকাটা যদি আমরা 12% লসে বিক্রি না করে সমান সমানে বিক্রি করতাম তাহলে আমাদের এত টাকা থাকতো। আর যদি আমরা 8% লাভ করতে চাই তাহলে আমাদের আরো 8 টাকা থাকতো। তাহলে আমাদের টোটাল থাকতো হচ্ছে 20% টাকা। তাহলে এখানে বলা আছে তাহলে টোটাল 1200 টাকা থাকতো। তাহলে আমরা এটা ইকুয়াল টু 1200 টাকা ধরতে পারি। এখন আমরা যদি এটা হিসাব করি তাহলে আমরা কি দেখতে পাই? x ইকুয়াল টু আমরা কি পাবো? এটা ওই দিকে চলে গেল, 20 নিচের দিকে চলে আসলো। 1200 ইন্টু 100/20। টাকা। আমরা ঐকিক নিয়মে না গিয়ে আমরা শর্টকাট একটা পদ্ধতিতে এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করলাম। পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে যে এত % লস না হয়ে যদি এত % লাভ হতো তাহলে এত টাকা থাকতো, তাহলে আপনারা যেটা করবেন ডাইরেক্ট যে টাকাটা লস হইতে পারতো সেই টাকাটা এবং যে টাকাটা লাভ হবে সেই টাকাটা যোগ করলেই কত টাকা বেশি হতে পারতো সেটা পেয়ে যাবেন। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে 0.9 হোল কিউব 0.4 কিউব বাই 0.9 প্লাস 0.4। এখানে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন a কিউব প্লাস b কিউবের সূত্র বসে যাবে। এই ফরম্যাটটা আসবে যাতে a প্লাস b থাকে। তাহলে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। জাস্ট আমরা এই সূত্রটা যদি এটাকে ফেলে দেই তাহলে আমাদের কি হবে? আমাদের উত্তরটা আসবে এইভাবে, এখান থেকে নিচে হচ্ছে 0.9 প্লাস 0.4, উপরে আছে 0.9 প্লাস 0.4 প্লাস b ইন্টু স্কোয়ার।
that means 0.9 square minus a into b, that means 0.9 into 0.4 plus b square, that means তাহলে আমরা এটা থেকে ফিরে পেতে পারি এখান থেকে কত 0.81 মাইনাস 0.36 প্লাস 0.16 যোগ বিয়োগ করলে আমাদের কত থাকে? তাহলে আমাদের উত্তর হচ্ছে 61। এটাকে একটু সূত্রে ফেলে অঙ্কগুলো করতে হবে। আর আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখেই সূত্র না বসিয়ে আমি যেটা সাজেস্ট করব, একটু বেশি করে প্র্যাকটিস করলে আপনারা সূত্র না বসিয়ে এখান থেকে দেখে আপনারা কমপ্লিট করতে পারবেন। আমরা এখন 7 নম্বর অঙ্কটা দেখি। 7 নম্বরে আছে 3x - 2 ইজ গ্রেটার দ্যান 2x - 1, এর সমাধান সেট কোনটি? তো আমরা দেখতে পাচ্ছি যে 3x - 2 আছে। আমরা অপোজিট থেকে 2xকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে 3x থেকে 2x বাদ গেলে থাকে x, এবং -2কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে থাকে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x ইজ গ্রেটার দ্যান 1, তাহলে x এর একটা মান হচ্ছে 1 আর একটা মান হবে ইনফিনিটি। তাহলে আমরা উত্তরের দিকে যদি তাকাই দেখতে পাই 4টা অপশনের মধ্যে প্রথম অপশনে অন ইনফিনিটি আছে, দ্বিতীয় অপশনে অন ইনফিনিটি আছে, তৃতীয় অপশনে আছে হাফ ইনফিনিটি, চতুর্থ অপশনে -1 ইনফিনিটি। তো এখান থেকে আমাদের প্রথম এবং দ্বিতীয়টাকে আমরা যদি দেখি ভালো করে তাহলে দেখব যে প্রথমটায় থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তো এভাবে কোনো সমাধান সেটের মান থাকতে পারে না। দ্বিতীয়টায় দেখতে পাচ্ছি যে অন আছে এবং ইনফিনিটি আছে, তাহলে এটাই আমাদের উত্তর হবে। কারণ হচ্ছে এটা দুটোই ফার্স্ট ব্র্যাকেট রয়েছে। সুতরাং হাফ ইনফিনিটি, -1 ইনফিনিটি এবং অন ইনফিনিটি যেখানে দুই ধরনের ব্র্যাকেট আছে সেটা আমাদের উত্তর হবে না। এ ধরনের অঙ্ক থাকলে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে তারপরে উত্তর করবেন। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, দেখি 6x² - 7x - 4 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি? মূলদ্বয়ের প্রকৃতি বলতে এখানে আমরা বুঝাবো এটা বাস্তব না অবাস্তব এবং মান সমান কি অসমান। তাহলে আমরা এই সমীকরণটার সাথে সামঞ্জস্য রেখে একটা সমীকরণ আমরা লিখতে পারি, সেটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c = 0। আমাদের সমীকরণের সাথে এই সমীকরণটার সম্পূর্ণ মিল আছে। এই সমীকরণটার একটা সমাধান হতে পারে b² - 4ac। এখন আমরা দেখি যে x² সহগটা হচ্ছে a, দ্যাট মিনস 6 = a, x এর সহগটা হচ্ছে b এবং অন্য যেটা আছে -4 এটা হচ্ছে c। তাহলে আমরা b² - 4ac-তে মান বসিয়ে দেই। মান বসালে কি পাই? -7² - 4 ইন্টু এর মান হচ্ছে 6 আর c এর মান b এর মান হচ্ছে এর মান হচ্ছে 6, b এর মান হচ্ছে -4। এটা থেকে আমরা পাই 49 মাইনাস এখানে 4 × 6 × -4, এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। টোটাল কত হয়? 4 6 24 × 4, তাহলে 24 × 4 আমাদের হচ্ছে 96।
96 প্লাস 49 সমান 145। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণের বাম পাশের মান 145, ডান পাশের মান হচ্ছে 0। তাহলে 145 অবশ্যই 0 সমান না, 145 অবশ্যই গ্রেটার দেন 0। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে 145 দ্যাট মিন্স একটা বাস্তব মান এই সমীকরণের আছে এবং মানটা 0-র চাইতে বড়। দ্যাট মিন্স সমীকরণের বাম পাশ এবং ডান পাশ দুই পাশেই সমান নয়। সুতরাং এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি হচ্ছে বাস্তব এবং সমান। সুতরাং আমাদের আনসার এ। 9 নম্বরে আমরা দেখি, যদি x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তবে x³ প্লাস 1/x³ মান কত? তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে x³ প্লাস 1/x³ a³ প্লাস b³ আকারে আছে। আমরা এখান থেকে যদি x প্লাস 1/x দ্যাট মিন্স a প্লাস b এর মানটা পেতে পারি, তাহলে আমরা a³ প্লাস b³ এর মান বের করতে পারবো। সেই জন্য আমরা করব হচ্ছে x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণ থেকে আমরা x প্লাস 1/x এর মান বের করব। তো আমরা x² মাইনাস x⁴ মাইনাস x² প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x⁴ প্লাস 1 ইকুয়াল টু x²। এখন x²টাকে যদি আমরা নিচে নিয়ে আসি, x⁴ প্লাস 1 বাই x² ইকুয়ালস টু 1। এখন আমরা x⁴ বাই x² লিখতে পারি, আর ওইদিকে লিখতে পারি 1/x²। 1/x²। তাহলে এখানে আমাদের থাকছে x² প্লাস 1/x² ইকুয়ালস টু 1। এই যে x² প্লাস 1/x² পেলাম, এখানে স্কোয়ার প্লাস b² এর সূত্র যদি আমি বসাই, তাহলে x প্লাস 1/x এর মানটা পেয়ে যাব। সেই মানটা আমি কোথায় বসাবো? a³ প্লাস b³ এর সূত্রে বসাবো। b³ এর সূত্রে বসালে আমি a³ প্লাস b³ এর মান পেয়ে যাব। আর সেই মানটা অঙ্কটার সমাধান করার পরে হবে কত? সেটা হবে 0। নেক্সটে আমরা দেখি 10 নম্বর সমস্যায় কি আছে। x টু দি পাওয়ার x টু দি পাওয়ার √x ইকুয়ালস টু x √x হোল টু দি পাওয়ার x। এটা হলে x এর মান কত? এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমাদের যেই 4টা অপশন আছে, অপশন থেকে আমরা একটা অপশন বের করে নিতে পারি। এটা হচ্ছে ব্যাক সলভ মেথড। ব্যাক সলভ মেথডে আমরা একটা অনুমান করে নিব এবং সেটাকে প্রুভ করব। তো এটাকে আমরা যেটা অনুমান করতে পারি, আমরা যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে 9/4কে আমরা অনুমান করে নিলাম যে এটা আমাদের সম্ভাব্য উত্তর। কেননা এখানে x রুট এবং √x পাওয়ার x এরকম অবস্থায় থাকার কারণে আমরা দেখি যেগুলো আছে এর মধ্যে একমাত্র 9 এবং 4কে বর্গমূল করলে আমরা দুইটা পূর্ণ সংখ্যা পাই। বাকিগুলোকে বর্গমূল করলে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাই না। শুধুমাত্র এই ধারণা থেকে আমরা বড় একটা অঙ্কের সমাধান না করে, প্রিলিমিনারিতে আমাদের অত টাইম থাকবে না,
আমরা এটার উত্তর পেতে পারি। এরকম যদি হয় আপনারা স্বাভাবিকভাবে ব্যাক সলভ মেথডে অনুমান করে এই যুক্তির ভিত্তিতে এরকম একটা উত্তর নিয়ে সেটাকে আপনারা সলভ করবেন, তাহলে আমাদের যে আনসারটা সেটা আমরা পেয়ে যাব। এখানে 9 এবং 4কে যখন বর্গমূল করা হলো তখন 3/2 পাওয়া গেল। এবার আমরা দেখি আরেকটা অঙ্ক 11, কোন শর্তে log a1 = 0 হয়। আসলে এটা একটা সূত্র। এই সূত্রটার শর্তই হচ্ছে যে a is greater than 0 যদি হয় এবং a not equal to যদি 1 হয় তাহলে log a1 = 0 হবে। সুতরাং আনসার ক। এটা অঙ্ক করার মতো কিছু না, জাস্ট সূত্র। আমরা 12 নম্বরে দেখি একটা চিত্র দেয়া আছে। চিত্রের মধ্যে কিউআরএল একটা সরল রেখা, এর উপরে কি আছে পি কিউ আর একটা কোণ আছে, কোণটা হচ্ছে 55 ডিগ্রি, যেটা আমাদের দেয়া আছে 55 ডিগ্রি। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদেরকে বের করতে হবে কার মান, আমাদেরকে বের করতে হবে কোণ এন আর পি এর মান। তা আমরা দেখি যে পি কিউ সমান পি আর একটা শর্ত দেয়া আছে। তো আমরা জানি যে কোনো সরল রেখার উপর যে দুইটা রেখা আছে, আচ্ছা পি কিউ আর মিলে হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে যেটা হবে আমাদের পি কিউ আর কোণটা হচ্ছে 55 ডিগ্রি, তাহলে অপোজিট কোণটা পি আর কিউ সেটাও 55 ডিগ্রি হবে। ওকে, এখন কিউ আর এন এটা হচ্ছে কিউ এল এর উপর লম্ব। আমরা জানি এটা হচ্ছে 90 ডিগ্রি, টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমার 55 ডিগ্রি চলে যায় তাহলে আমার কত থাকে, আমার থাকে 35 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 35। 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পি একটা সেট, সেটা হচ্ছে 12 এর গুণনীয়ক, কিউ একটা সেট, সেটা হচ্ছে 3 এর গুণিতক, এবং এক্স কখনোই 12 চাইতে বড় হবে না, সর্বোচ্চ 12 পর্যন্ত হবে। এক্স ইজ লেস ইকুয়াল 12। সো আমরা পি এর মানটা বের করি। পি এর মান কত হবে, 12 এর গুণনীয়কগুলো হবে কত, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4, এরপর 5 হবে না, 6, এরপরে কত, একবারে 12। আচ্ছা, কিউ এর দেখা যাচ্ছে যে 3 এর গুণিতক, তাহলে 3 হবে, আরেকটা গুণিতক আসে 6, আরেকটা গুণিতক আসে 9, আরেকটা হচ্ছে 12। তাহলে আমাদের বের করতে হবে পি মাইনাস কিউ। তাহলে পি এর এলিমেন্টগুলো থেকে কিউ এর এলিমেন্টগুলো বাদ দেই, 12 12 বাদ, 9 যেহেতু এখানে নাই সুতরাং 9 এর ব্যাপারটা নাই, 6 6 কাটা, তারপরে 3 3 কাটা, তা আমাদের থাকতেছে 1 2 4। সুতরাং আমাদের পি মাইনাস কিউ সেটটা হবে 1 2 4, দ্যাট মিন্স ক। 14 নম্বর আমরা দেখি cos n π/2 অনুক্রমের চতুর্থ পদ কোনটি। এখানে চতুর্থ পদ n = 4। তাহলে আমরা যেটা করব, আমরা যে কজের সূত্র আছে cos 4π/2, তাহলে কত হয় cos 2π, cos 2π। তাহলে পায়ের মান 180 ডিগ্রি, সুতরাং cos 2 × 180 ডিগ্রি হলে কত হয়, 360 ডিগ্রি। আমরা জানি cos 360 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমাদের সম্ভাব্য উত্তর হচ্ছে খ। দ্যাট মিন্স এখানে -1 এর টিক চিহ্ন দেয়া আছে, বাট এটার উত্তর হবে খ 1। 6 নম্বরে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে, যেহেতু এখানে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দলে বিভক্ত করতে হবে, দ্যাট মিন্স 3 জন করে হবে, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে C6 3, এটার হবে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে
3 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা মান বসিয়ে দেই। 6 ফ্যাক্টোরিয়াল মানি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6। নিচে 3 ফ্যাক্টোরিয়ালে 1 ইন্টু 2 ইন্টু 3। এরপর আমরা দেখতেছি 6 থেকে 3 গেলে থাকে 3, আরেকটা 3 ফ্যাক্টোরিয়াল 3, সেখানে আমরা পাচ্ছি আবার 1 ইন্টু 2 ইন্টু 3। তাহলে আমরা উপরে নিচে কাটাকাটি করি, 3 3 1 2 3 1 2 3 গেল, তারপর এখানে থাকতেছে নিচে 3, আচ্ছা 2 2 গেল, ওখানে থাকতেছে 2 5 2, সুতরাং আমাদের 20। তো এ হচ্ছে আমাদের 40তম BCS এর গাণিতিক সমস্যাগুলোর সমাধান। এরপরও আপনারা যদি আরও কোনো ব্যাপারে আমাদের কাছে সলিউশন চান, আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। আর আমাদের প্ল্যান হচ্ছে 40তম থেকে ধারাবাহিকভাবে নিচের BCSগুলো, যেমন 40তম থেকে 39তম, এভাবে 38তম করে আমরা সবগুলো BCS এর প্রিলিমিনারির গাণিতিক সমস্যাগুলো আমরা সহজ উপায়ে সমাধান করব, যাতে পরীক্ষার হলে আপনারা খুব সহজেই আনসার করতে পারেন এবং এটা নিয়ে আপনাদের অতিরিক্ত সময় খরচ না হয়। সবাইকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।